জেন্ট এখন আছে 22 তলা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে। জেন্টকে দেওয়া পরিকল্পনা বাস্তবায়নের যাবতীয় মানচিত্র জেন্ট কমপ্লিট করে ফেলেছে। এর মধ্যে অজিত দেবনাথ লোকেশন সাজেস্ট করে রিপোর্ট দিয়েছে। লোকেশন যথার্থ। জেন্টের আজ মনটা কেমন অস্থির হয়ে আছে। কিছুই ভালো লাগছে না, না নারী, না মদ, না টাকা। এক জীবনে তো নারী, মদ, টাকা কম হলো না। কি হবে এত সব দিয়ে? জীবন তো একসময় ফুরিয়েই যাবে। ছোট্ট একটা জীবন, বড়জোর 70 বছর। জেন্ট নিজেই অবাক হয়। এসব সে ভাবছে কেন? সে নিজেকে প্রশ্ন করে, কেমন আছো অভিজিৎ? জেন্ট তো আসলে জেন্ট নয়, জেন্ট হলো অভিজিৎ। এখানে কারোরই অরিজিনাল নাম ব্যবহৃত হয় না। সবাই ছদ্মনামে পরিচিত। যেমন পলল আসলে পরিমল ঘোষ, সুজয়া হলো পূরবী বসু, জেন্টও জেন্ট নয়, অভিজিৎ চৌধুরী। এইসব নাটকময় জীবনের কি কোনো অর্থ হয়? বস্তুত শুধু টাকার অর্থেই অন্য সব এইসব নাটকের অর্থ আছে কোনো? অভিজিৎ মানে জেন্ট বেল প্রেস করে। সুজয়া এসে দাঁড়ায়। সুজয়া মেয়েটা দেখতে কোমল সুন্দরী, মানুষ হিসেবেও কোমল, কিন্তু এমন একটা চাকুরি সে করছে যা মোটেই কোমল নয়, বরং নৃশংস। এবং অদ্ভুত ব্যাপার হলো পূরবী বসু মানে এই সুজয়া মেয়েটা নিজেও জানে না যে সে যে চাকুরিটা করছে তা মূলত ভয়ঙ্কর ও বীভৎস একটা চাকুরি। জানলে সে হয়তো চাকুরিটা ছেড়ে দিত, কিন্তু জানার কোনো উপায় নেই। যেমন এই যে এখন এই মুহূর্তে সুজয়ের পক্ষে জানা সম্ভব নয় যে এখন সুজয়া জেনকে যে পানীয়টা পরিবেশন করবে তার মধ্যে মেশানো আছে এমন এক মেডিসিন যা পান করার পর জেন্ট গাড়ি ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট করবে অনিবার্যভাবে। জেন্টের মগজ ক্রমশ অ্যাবনর্মাল হতে থাকবে এবং তার মধ্যে আত্মহত্যা প্রবণতা ভর করবে। এসবের কোনো কিছুই সুজয়ের জানায় নেই, জানবেও না সে। জানাটা তার চাকুরির দায়িত্বের মধ্যে বা চাকুরির সংবিধানে নেই। তাকে যা সরবরাহ করতে বলা হবে সে তাই করবে। জেন্ট বলল, আমি বেরোবো, পললকে গাড়ি রেডি করতে বলো। সুজয়া পানীয় রেখে জি স্যার বলে চলে গেল। জেন্ট তড়িঘড়ি করে শুধু এক গ্লাস জল খেয়ে বেরিয়ে গেল। বের হবার ৪৫ মিনিট পর মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় জেন্টের মৃত্যু হল। এটাই নিয়ম। যাকে যে উদ্দেশ্যে নিয়োগ দেওয়া হয়, কাজ শেষ হলে তাকে সরিয়ে ফেলা হয়। এক একজনকে এক একভাবে সরানো হয়। কাউকে পয়জন দিয়ে, কাউকে ঘুমের মধ্যে, কাউকে ডিরেক্টলি ফায়ার করে, কাউকে সমুদ্রে ডুবিয়ে। কারণ কর্তৃপক্ষ চায় না তাদের কাজের কোনো সাক্ষী থাকুক। যেহেতু এখানে জাতীয় নয়, চলে আন্তর্জাতিক খেলা। আর এই খেলার নিয়ম হলো প্রতিটি খেলোয়াড়কে খেলা শেষে মেরে ফেলা, কিংবা খেলোয়াড়দের বলা যায় ঘুঁটি। খেলা শেষ হলে ঘুঁটিগুলো সরিয়ে ফেলতে হয় নির্মম ও নিরাপদ পদ্ধতিতে। কিন্তু কে মারছে কার ইশারায় তা কেবলই রহস্যের ধূম্রজাল হয়ে থেকে যায়। জরির মোবাইল নাম্বার একসময় দীর্ঘ সময় ধরে রাজুর মনে ছিল, কিন্তু এখন আর মনে নেই। বিয়ের পর জরি আর কোনোদিন রাজুকে ফোন করেনি। ফোন না করাই স্বাভাবিক। রাজুও প্রত্যাশা করে না যে জরি তাকে ফোন দেবে। তবে মাঝে মাঝে জরিকে রাজুর তীব্রভাবে মনে পড়ে। তখন রাজুর কেমন যেন একটা অনুভূতি হয়। জরির বিষয়ে রাজুর মনে কি কোনো অপরাধবোধ কাজ করা উচিত? রাজু নিজেকে প্রশ্ন করে। জরি রাজুকে
একদিন ফোনে আই লাভ ইউ বলেছিল। রাজু তার উত্তরে কিছুই বলেনি, কিন্তু কথা হতো প্রায় প্রতিদিন। জরি কি ধরে নিয়েছিল যে যেহেতু কথা হয় সেহেতু রাজুও তাকে ভালোবাসে? আসলে রাজু তখন ওই সময়গুলোতে বুঝতে পারিনি যে জরির জন্য তার মনেও একটা অনুভূতি ছিল, আর সেই অনুভূতিটাকেই প্রেম বলে অভিহিত করা যায়। অনেকদিন পরে রাজু টের পেয়েছিল যে জরির সঙ্গে রাজুর যে সম্পর্ক, পরম্পরা, সেই সম্পর্কটা ছিল প্রেমের, কিন্তু রাজু বোঝেনি। আর বোঝেনি বলেই জরিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখেনি। আর ঠিক সেই কারণেই জরির প্রেম হয়ে যায় অন্য একজনের সঙ্গে। কিন্তু রাজু তো বুঝত জরি তাকে ভালোবাসে, কারণ জরি তো মুখ ফুটেই বলেছিল আই লাভ ইউ। তাহলে রাজু কেন সেদিন জরিকে জড়িয়ে নেয়নি জীবনের অর্থই জলে? তবে কি রাজুর কাছে কোনোই মূল্য ছিল না জরির প্রেমানুভূতির? এসব কথা ভেবে রাজু কোনো মীমাংসিত অবস্থানে পৌঁছতে পারে না। এখন এই মধ্যজামে রাজুর মনে পড়ছে কত কত মধ্যরাত, রাতের পর রাত জরির সঙ্গে কেটে গেছে SMS খেলে। আহা, কি স্বর্গীয় সেই দিনগুলো! সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, অথবা এরকম তারে আর ডাকিও না কাছে। না, জরিকে কাছে ডাকার কোনো প্রসঙ্গ নেই। তবে জরি চলে যাবার পর আর কারো প্রতি রাজুর প্রেম ট্রেম রকমের কোনো ফিলিং হয়নি। এখন দিনকাল কেটে যাচ্ছে যেন বা ঘটনাবিহীন। তবে এর মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছিল। সুরমি নামে একটা মেয়ে রাজুর লেখা পড়ে রাজুকে প্রায়ই নক করে আসছিল। মেয়েটি টিনেজার। মেয়েটির সঙ্গে রাজুর বেশ সখ্য হয়ে গেছে। রাজু সুরমিকে তুমি থেকে তুই সম্বোধনে নিয়ে এসেছে। গতরাতে সুরমিকে রাজু স্বপ্নের মধ্যে দেখতে পেল। স্বপ্নের ঘোর এখনও মাথায় গেঁথে আছে। ফোন করে সুরমিকে রাজুর বলতে ইচ্ছে হচ্ছে, সুরমি, তোকে গতকাল স্বপ্নে দেখলাম। সুরমি বলবে, কি দেখলেন? কি দেখেছে সেটা সুরমিকে বলা যাবে না, মিথ্যে করে বানিয়ে বলতে হবে। দেখলাম তুই আমি মুখোমুখি বসে, তুই পরে আছিস একটি নীল শাড়ি, তুই খুব হাসছিলি। তোকে মেঘমালার মতো শুভ্র মনে হচ্ছিল। হঠাৎ তোর মোবাইল বেজে উঠল। চৌধুরী অবিনাশ নামে কেউ একজন ফোন করেছে। আমি বললাম, অবিনাশকে? চিনি না। তাহলে ফোন করেছে কেন? প্রায়ই ফোন করে। মানে কি? মানে তো উনি জানেন। বাজে বকছিস। তুই হো হো করে হেসে উঠলি। সেই হাসির অর্থ খুঁজতে হলে একটা জীবন কেটে যাবে, তবু খোঁজা শেষ হবে না। কিন্তু স্বপ্নে আসলে রাজু এসব কিছুই দেখেনি। রাজু দেখেছে সুরমি পরে আছে সাদা জর্জেট শাড়ি, ওর চাঁদ দুটি ফুটে আছে গন্ধরাজের মতো, ঠিকরে বেরোচ্ছে সৌরভ। রাজু সেই চাঁদের ঘ্রাণ নিতে চাইল, আর অনন্তকাল ধরে অপেক্ষমান রইল সেই চাঁদের মাঝখানে হারিয়ে যেতে। কিন্তু অনন্তকাল আর শেষ হলো না। এসব কি সুরমিকে বলা যায়? ভাববে, ছি, রাজু ভাইটা খুব বাজে। রাজু সুরমিকে ফোন না করে মেসেঞ্জারে টেক্সট করে, কিরে ভুলে গেছিস? 2 সপ্তাহ কেটে যায়, সুরমি তবু টেক্সট সিন করে না। 15তম দিনে রাজু সুরমিকে ফোন করে, কিন্তু ফোন রিসিভ হয় না। ঘটনা কি? রাজু অপেক্ষা করে সুরমি নিশ্চয়ই ব্যাক করবে। না, সুরমি কল ব্যাক করে না। ঘটনা কি? রাজু আবার ফোন করে, নো রেসপন্স, নো কল ব্যাক।
রাজুর দিনগুলো সব রাত হয়ে যায়, আর রাতগুলি গভীর অন্ধকার। সুরমিকে সেই স্বপ্নের কথা আর বলা হয় না। রাতের বেলা নিজের অজান্তেই সুরমি সুরমি বলে চিৎকার করে। সুরমিকে কি রাজু ভালোবাসে? সুরমি কি ভালোবাসে রাজুকে? না, রাজু সুরমিকে ভালোবাসে না, সুরমিও রাজুকে বাসে না ভালো। তাহলে এই যে চিৎকার করে সুরমি সুরমি বলা, এর মানে তাহলে কি? এর মানে কি ভালোবাসা নয়? রাজু আসলেই জানে না এসবের মানে কি। মানে খুঁজতেও ভালো লাগছে না, কিন্তু সুরমির সঙ্গে তো যোগাযোগ হওয়া দরকার। আচ্ছা, সুরমি কি স্বপ্নের ওই চৌধুরী অবিনাশ ছোকরাটার সঙ্গে বিয়ে হয়ে গেল নাকি? হলে তো এনিহাও খবর পাওয়া যেত। এমনও অবশ্য হতে পারে বিয়ে হয়ে গেছে, খবর এখনও এসে পৌঁছেনি, খবর জ্যামে আটকে গেছে। হ্যাঁ, খবর আটকেই ছিল। সুরমির বিয়ে ঠিক হয়নি, চাকুরির ইন্টারভিউ ছিল। এই কদিন সিরিয়াসলি পড়াশোনা করেছে। সুরমি নিজেই ফোন দিল। কেমন আছেন? ভালো নেই। কেন? সেটা কি বলে বোঝাতে হবে? জি জনাব। কেন? কেন তা জানি না, তবে বলেই বোঝাতে হবে। তাহলে বোঝার কোনো দরকার নেই। রাগ করলেন? হ্যাঁ। রাগ ভাঙাতে হবে? আমি রাগটাগ ভাঙাতে পারি না। তাহলে ভাঙবে না? না ভাঙুক, তাতে তো তোর কিছুই যায় আসে না, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই তাই। তাহলে রেখে দে। আপনি কি সত্যিই রাগ করেছেন? না, মিথ্যে মিথ্যে করেছি। আমি তো চেয়েছিলাম সত্যি সত্যি রাগ করাতে। হেরে গেলি। মানে? এই যে যা চেয়েছিলি তা হলো না। মানুষ যা চায় সবসময় কি তা হয়? না, হয় না। তাহলে মাঝে মাঝে তো হেরে যেতেই হবে, তাই না? হ্যাঁ, তাই। তবে কিছু না। কিছুই না? কিচ্ছু না? তোমাকেই, শুধু তোমাকেই। বুঝিনি। এটা একটা কবিতার লাইন। কোন কবিতা? তোমাকে। শুনবি? শোনা যায়। খুব একটা ইচ্ছে না থাকলে শোনার দরকার নেই। আহা, বড্ড তেনা পেঁচাচ্ছেন। ওকে, শোনাচ্ছি। ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আমাকেও না, তোমাকেই, শুধু তোমাকেই। ভালোই। ভালো মন্দ শুনতে চাইনি। আবারও তেনা পেঁচাচ্ছেন। তেনা পেঁচানোই ছিল। রাখছি। সুরমি ফোনটা রেখে দিল। সেই স্বপ্নের ঘোর রাজুর এখনও কাটেনি। এখনও রাজু গন্ধরাজের মাতাল মাতাল সৌরভ পায়। এখনও সুরমির ৩৬ চাঁদের মাঝখানে অনন্তকাল হারিয়ে যেতে চায়, কিন্তু অনন্তকাল শেষ হয় না। তারপর একদিন আশ্বিনের দিনে, একদিনে আশ্বিনের রাতে, যখন পৃথিবীতে জ্যোৎস্নার সবচেয়ে গাঢ়, সুরমির ফোন। ওর মনটা কী কারণে খুব ফুরফুরে চনমনে,
কথা বলতে বলতে সুরমি কোথায় কোন গহনে হারিয়ে যাচ্ছিল এবং ক্রমাগত হারিয়ে যেতেই চাইছিল। সুরমি আর রাজুর কথোপকথন সীমা লঙ্ঘন করে যাচ্ছিল। যদিও সীমা বলে কিছুই ছিল না, তাই সীমা লঙ্ঘন কথাটাও বাতুলতা। রাজু সাহস করে সেদিনের সেই স্বপ্নের কথা সুরমিকে হুবহু বর্ণনা করে দেয়। যদিও মনে মনে রাজু ভয় পাচ্ছিল সুরমিনা তাকে আবার নকআউট করে দেয়, কিন্তু সুরমি পরিবর্তে রাজুকে যেন কিছুটা প্রশ্রয়ই দিয়ে যায়। রাজুও বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায় পদ্ধতিতে এগিয়ে যায়। একসময় রাজু সত্যি সত্যি সুরমির ৩৬ ইঞ্চির ঘ্রাণ নিতে নিতে ৩৬ ইঞ্চির খুব মধ্যে ডুবে যায়, হারিয়ে যায়, হারাতেই থাকে। সুরমিও রাজুকে হারিয়ে যেতে বলে খুব বেশি ডুবে যেতে বলে। তারপর একদিন আশ্বিনের রাতে, যখন পৃথিবীতে জ্যোৎস্না সবচেয়ে গাঢ়, সুরমির বিয়ে হয়ে গেল কোনো এক চৌধুরী অবিনাশের সঙ্গে। যদিও রাজু কখনো প্রেম নিবেদন করেনি সুরমিকে, সুরমিও রাজুকে, তবু ওর বিয়েতে কেমন একটা ধাক্কা লাগে রাজুর। সুরমিও কি সেরকম, নাকি চৌধুরী অবিনাশকে নিয়ে সে অবলীলায় ডুবে যায় আশ্বিনের রাতে? অবিনাশও হারিয়ে যায় ৩৬ ইঞ্চি চাঁদের গহীনে। হ্যাঁ, হারিয়েই তো যাবে। চৌধুরী ছোকরা যে ওর হাজব্যান্ড, ওর প্রতিটি অস্থিমজ্জা নিংড়ে নেবার সে একমাত্র অধিকর্তা। যাক না ওরা গভীর করে, ডুবে যাক প্রতিটি ক্ষণ। রাজুর তাতে কি? রাজু আর সুরমিও তো কত রাত, কত দিন, কত বিষণ্ণ দুপুর ডুবে গিয়েছিল দুজনে দুজনার অস্থিমজ্জার ভেতর। কিন্তু ওইভাবে ডুবসাঁতারের পরও প্রেম নিবেদন করেনি রাজু সুরমিকে, সুরমি রাজুকে, পরস্পরকে। তাহলে ওইসব ডুবে যাবার মানে কি দাঁড়ায়, আর ব্যাখ্যাই বাকি? ব্যাখ্যা কি এরকম যে প্রেম মানেই শরীর নয়? যদি তাই হতো তাহলে তো সুরমি আর রাজুর মধ্যে প্রেম হয়েই গিয়েছিল। শরীরে শরীর মিশে গিয়েও প্রেম হয় না। আবার অনন্তকাল না দেখে না ছুঁয়েই প্রেম হতে পারে। কিন্তু না দেখে না ছুঁয়ে এসবও রাজুর কাছে কেমন মাতলামো আর বিচ্ছিরি লাগে। বিতর্ক আর ডিসকোর্সের তবু কি শেষ আছে? মুখ ফুটে বললেই কি প্রেম? সব কিছু কি মুখে বলতে হয়? বুঝে নিতে হয়। হায়, কি বুঝে নিয়েছিল রাজু? সুরমি বা কি বুঝেছিল? তবে কি তারা বুঝে নিয়েছিল তাদের সেই প্রেম ছিল শরীরই প্রেম? আবারও সেই বিতর্ক, সেই ডিসকোর্স। শরীর ছাড়া কি প্রেম হয়? প্লেটোনিক বা পেত্রার্কান প্রেম বলে কি আদৌ কিছু আছে? কিছু হয়? হোক চাই না হোক। সুরমির ৩৬ ইঞ্চির গহীন হারিয়ে রাজুর কাছে প্রেমের চেয়েও গভীর আর মহৎ কিছু মনে হয়েছিল। সেই মাহাত্ম্যের নাম রাজুর জানা নেই, কিন্তু তা ছিল মহৎ, তা ছিল প্রেমের চেয়ে বেশি কিছু, কিংবা মহৎ কোনো প্রেম। ৩৬ ইঞ্চির মধ্যে যদি রাজু না হারিয়ে যেত, তখন সেই না হারানোকেও কি প্রেম বলা যেত? না হারিয়েই কি প্রেম হতে পারে? নিশ্চয়ই হতে পারে, কিন্তু রাজু হারিয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়া কখনো প্রেমের প্রতিবন্ধকতা নয়। হারিয়ে যাওয়া মানে অপ্রেম নয়, হোক প্রেম কিংবা অপ্রেম। ৩৬ ইঞ্চির মধ্যে হারিয়ে যাওয়া পৃথিবীর শ্রেষ্ঠতম শিল্প। আর সেই শিল্প
সৃষ্টির পেছনে যারা কুশীলব, তারাও কি শ্রেষ্ঠ শিল্পী নয়? রাজুর কাছে মনে হয় সুরমির ৩৬ ইঞ্চির চেয়ে শ্রেষ্ঠ শিল্প পৃথিবীর আর কিছু নয়, অন্য কিছুই নয়।